আমি জানি মা, তোমার সাথে খুব ভুল করেছি। কি করব বলো? আমার ছেলেটাই যে আমার সব। নিজের ছেলের খুশির জন্যই। আর কিছু বলতে পারলেন না রাবেয়া বেগম। কাঁদতে কাঁদতে ছেলে বাসর ঘর থেকে বেরিয়ে এলেন। এতক্ষণ যিনি কথা বলছিলেন তিনি আমার সদ্য শাশুড়ি। আমার নাম আদ্রিকা খান। বাবা বিজনেসম্যান এবং মা গৃহিণী। পরিবারে কখনোই কোনো কিছুর অভাব হয়নি আমার। বলতে গেলে দুধে ভাতে মানুষ হয়েছি আমি। বাবা খুব ভালোবাসে আমাকে। আমার বাবা আজহারুল খান খুব আদরেই আমাকে রাখেন। কিন্তু হঠাৎ এক ঝড়ের সম্মুখীন হলো আমার এই চলমান জীবন। আমার বাবার এক ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, নাম আজিম চৌধুরী। তিনি প্রায় আমাদের বাড়িতে আসতেন। বাবা তার সাথে অনেক সময় কাটাতো। বাবার খুব ছোটবেলার বন্ধু হওয়ায় আমিও ছোট থেকেই খুব ভালো করে তাকে এবং তার পরিবারকে চিনতাম। একদিন মা এসে আমাকে একটা লাল রঙের শাড়ি দিয়ে রেডি হতে বলল। আমি জিজ্ঞেস করলাম, মা, হঠাৎ শাড়ি পরে রেডি হতে বলতেছে যে, কোথায় যাবা? কোথাও না, তোকে আজকে আজিম ভাইয়ের বাড়ির লোকেরা দেখতে আসবে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মা, তুমি এসব কি বলছো? দেখতে আসবে মানে? এর মানেটা কি? দেখ, তুই তো জানিস তোর বাবার কথার উপর আমি কখনোই কথা বলতে পারি না। আমার মাথায় কিছু ঢুকছিল না। তবে বাবার কথা রাখতে আমি লাল শাড়িটা পরে নিলাম। মুখে খুবই হালকা সাজ দিলাম। হালকা লাল লিপস্টিক, কানে ঝুমকা আর চুল একপাশে দিলাম। মা এসে আমাকে নিয়ে গেল ড্রয়িং রুমে। এসে দেখি আজিম আঙ্কেল এবং তার স্ত্রী রাবেয়া বেগম এসেছেন। আমি চায়ের ট্রে নিয়ে সবার হাতে হাতে চা দিলাম। আন্টি অর্থাৎ রাবেয়া বেগম আমাকে নিজের কাছে বসালো। বাহ, খুব মিষ্টি লাগছে তোমাকে। আমি মাথা নিচু করে রইলাম। আজিম আঙ্কেল বলল, দোস্ত, থুকু, বেআই মশাই, আপনার সাথে তো আগেই কথা হয়ে গেছে। আমরা আর সময় নষ্ট করতে চাই না। আগামী সপ্তাহে একটা দিন ঠিক করে ফেলুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। রাবেয়া বেগম তার ব্যাগ থেকে একটা ছবি বের করে আমার হাতে দিয়ে বলল, আসলে আমার ছেলে কাজের ব্যস্ততার কারণে আসতে পারিনি। তুমি তো তাকে সেই ছোট্টবেলায় দেখেছ, তারপর তো বিদেশে চলে গেল। তাই ছবিটা নিয়ে এলাম, দেখো। ছবির মানুষটাকে আমি এক পলক দেখলাম। গায়ের রং খুব একটা ফর্সা না, টমাটে রং খানিকটা। তবে চোখগুলো খুব সুন্দর। ছেলেদের চোখও এত সুন্দর হয় নাকি? অবশ্য চেহারা মনে না থাকলেও আমার এটা মনে আছে যে ওনার চোখ অনেক সুন্দর ছিল। আমি ছবিটা এগিয়ে দিলাম আন্টির কাছে, কিন্তু আন্টি আমার কাছে এগিয়ে দিয়ে বলল, আরে রাখো রাখো, এটা তো এখন তোমার কাছেই রাখতে হবে। এটা বলেই তিনি আর বাকি সবাই হেসে উঠল। আমি চুপ করে রইলাম। এরপর সবাই আরও কিছুক্ষণ কথা বলল। এক পর্যায়ে আজিম আঙ্কেল আমাকে বলল, আদ্রিকা মা, যদিও তোমার জন্মের সময় আমি তোমার বাবার সাথে তোমাকে আমার ছেলের বউ হিসেবে বানানোর পরিকল্পনা করে ফেলেছি, তাও জিজ্ঞেস করি, তোমার কি কোনো আপত্তি আছে এই বিয়েতে? আমি বাবার দিকে তাকালাম। বাবা আমাকে চোখ দিয়ে সায় দিল। এরপর আমি মাথা নিচু করে মিনমিন করে বললাম, বাবার আপত্তি না থাকলে আমারও। আজিম আঙ্কেল সাথে সাথে বলে উঠলেন। আলহামদুলিল্লাহ। তারপর তারা আরও কিছুক্ষণ গল্প করলো। আমার শাশুড়ি চলে যাওয়ার আগে লুকিয়ে আমার হাতে ছোট্ট একটা চিঠি দিয়ে গেল, আর সবার আড়ালে ফিসফিস করে বলল, এই চিঠিটা পড়ার পরেও যদি তুমি বিয়েতে রাজি থাকো, তাহলে সসম্মানে তোমাকে চৌধুরী বাড়ির বউ বানিয়ে নিয়ে যাব। লে। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। চিঠিতে কি ছিল সেটা না হয় পরেই বলি। বর্তমানে আমি লাল শাড়ি পরে ঘোমটা দিয়ে বসে আছি। আমার শাশুড়ি চলে যাওয়ার পর আমি ভাবতে লাগলাম যে যার সাথে বিয়ে হলো তার নামটাও জানলাম না। কিভাবে সব কিছু সামলে আল্লাহ ভালো জানে। এসব ভাবতে ভাবতে হঠাৎ দরজা খোলার আওয়াজ পেলাম। বুঝলাম যে উনি এসেছেন, তাই একটু ঘোমটা টেনে নড়েচড়ে বসলাম। কিছুক্ষণ পর হঠাৎ উনি এসে আমার হাতটা চেপে ধরলো। আমি চমকে গেলাম। কিছু বুঝে ওঠার আগেই তিনি আমার হাত ধরে টান দিয়ে বিছানা থেকে ছুঁড়ে মেঝেতে ফেলে দিল। আমি মেঝেতে পড়ে গেলাম, আর ঘোমটাটাও সরে গেল।
চোখ মেলে দেখলাম লাল পাঞ্জাবি পরিহিত মানুষটির অপরূপ সুন্দর চোখ জোড়া যেন এই মুহূর্তে ভয়ঙ্কর লাল হয়ে আছে। তাকে অনেক সুন্দর মানিয়েছে লাল পাঞ্জাবিতে, কিন্তু তখন আমার সেদিকে চোখ যাচ্ছিল না। চোখ যাচ্ছিল তার সেই ভয়ঙ্কর চোখ দুটোর দিকে, কিন্তু জোরে চিৎকার দিয়ে বলল, হেই ইউ, তুমি কি একটা গাধা নাকি ছাগল? যাকে বিয়ে করতে যাচ্ছ তার এই বিয়েতে মত আছে কিনা তা জানার প্রয়োজন বোধ করনি? এইটুকু কমন সেন্স নেই তোমার মাথায়? আমি কিছু না বলে আস্তে করে উঠে দাঁড়ালাম আর মাথা নিচু করে রাখলাম। পাঠকগণ এখন অবাক হচ্ছেন এইটা ভেবে যে কেন আমি ওনার আচরণে চমকে গেলাম না বা অবাক হলাম না। আসলে আমি জানতাম এমন কিছু হবে। কিভাবে জানতাম? এখানে কাহিনী আছে, এটা না হয় পরেই বলছি। আমি তাও ওনাকে দেখে একটু ভয় পেলাম, ভয় পেয়ে গেলাম এবং নিঃশব্দে কাঁদতে লাগলাম। উনি দাঁত চিপে বললেন, ন্যাকা কান্না করবে না, আই জাস্ট হেট ইট। তারপর চোখ বন্ধ করে একটু সময় নিয়ে তিনি আবারও বললেন, অ্যান্ড লিসেন, আমি কখনোই তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিব না। আমি বরাবরই ফারজানাকে ভালোবেসে এসেছি, ওকে অনেক ভালোবাসি। মা আর বাবা যদি আমাকে জোর না করতো তাহলে আমি কখনোই এই বিয়েতে রাজি হতাম না। সর্বোপরি আমি বাধ্য হয়ে পরিবারের চাপে পড়ে এই বিয়েটা করেছি। তাই আমার স্ত্রীর অধিকার পাওয়ার আশায় কখনোই থেকো না। আর চিন্তার কোনো বিষয় নেই, আমি তোমার উপর কোনো স্বামীর অধিকার খাটাবো না। বোঝা গেছে? আমি শুধু চুপচাপ দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তার কথাগুলো শুনতে থাকলাম। এরপরে তিনি আর একটু হাঁটাহাঁটি করলেন, বলতে গেলে রীতিমতো পায়চারি করলেন, যেন নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আর আমি সেই একই জায়গায় দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর গোলাপ ফুল দিয়ে সাজানো বিছানাটা তিনি এলোমেলো করে দিলেন। তার রাগ আমার মাথা পর্যন্ত পৌঁছাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম তিনি প্রচণ্ড রেগে আছেন, তাও আমার চোখের জল থেমেছিল না। আমি কাঁদতেই থাকলাম। হঠাৎ তিনি আমার প্রতি বিরক্ত হয়ে আমাকে এক ঠাস করে থাপ্পড় দিয়ে বললেন, জাস্ট স্টপ দিস ননসেন্স। আমি আবারও ছলো ছলো দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। তিনি তারপর আমার চোখের পানির কোনো ভ্রুক্ষেপ না করে হাত ধরে টেনে দরজা দিয়ে বাইরে বের করে দিলেন। এরপরে বিছানা থেকে একটা বালিশ সরে মারলেন আর বললেন, এই বিছানায় তোমার কখনোই জায়গা হবে না। তোমার কোনো অধিকার নেই এই বিছানায় আসার বা এই রুমে থাকার। তুমি কখনোই আমার স্ত্রীর মর্যাদা পাবে না। আর হ্যাঁ, তোমাকে আমি তিলে তিলে কষ্ট দেব যাতে তুমি নিজেই আমাকে ছাড়ো। কারণ তুমি আমার আর ফারজানার ভালোবাসার মাঝখানে কাটা হয়ে দাঁড়িয়েছ। কিভাবে তোমাকে বিদায় করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। সো নাও গেট আউট অফ মাই সাইট। আমি কাঁদতেই থাকলাম। তারপর তার দরজাতে ধাক্কা দিতে থাকলাম আর বললাম, আপনি এমন করবেন না প্লিজ। আমাকে অন্তত মেঝেতে থাকার জায়গাটা দিন। আমি এখন কোথায় যাব? আপনার মা যদি আমাকে ঘরের বাইরে দেখে তাহলে তিনি আপনাকে ভুল বুঝবে। আসলে আমি চাই না যে তিনি আমার সাথে এমন আচরণ করছেন সেটা তার মা জানুক। তারপরেও তিনি দরজা খুললেন না। আমি কাঁদতে কাঁদতে সেই বদ্ধ দরজার পেছনেই ঠেসে বসলাম। এখন বলি সেই অতীতের চিঠির কথা। সেদিন রাবেয়া বেগম হঠাৎ আমার শাশুড়ি সেই চিঠিটা আমাকে দিয়ে চলে গেছিলেন। আমি ঘরে গিয়ে চিঠিটা খুললাম, খুলে পড়তে শুরু করলাম। চিঠিতে লেখা ছিল, মা, একটা সম্পর্ক মিথ্যা দিয়ে শুরু করার কোনো মানে নেই, তাই আমি তোমাকে সব সত্যি কথা বলতে চাই। আমি কখনোই কারো কাছে তেমন কিছু চাইনি, কখনো কারো কাছে আবদার করিনি। আজই প্রথমবার তোমার কাছে ভিক্ষা চাচ্ছি মা। তুমি দয়া করে আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি আমার ছেলেকে খুব ভালোবাসি, কিন্তু এক লোভী মেয়ের জন্য আমার ছেলে একদম অন্ধ হয়ে গেছে। আমার ছেলে মিথ্যে ভালোবাসায় অন্ধ হয়ে গেছে মা। আমার বিশ্বাস একমাত্র তুমি পারো আমার ছেলেকে ঠিক পথে আনতে। আমি জানি তুমি পারবে। তোমাকে খুব ছোট থেকে চিনি মা। ছোটবেলাতেই আমি তোমাকে ছেলের বউ হিসেবে পছন্দ করেছিলাম। তুমি খুবই ভালো একটা মেয়ে। তাই তুমি যখন ছোট ছিলে আমি আর তোমার শ্বশুর তোমার বাবাকে কথা দিয়েছিলাম
যে তোমাকে তো আমাদের বাড়ির বউ করে আনবো, মূলত তোমার বাবা শ্বশুরের বন্ধুত্ব আত্মীয়তায় রূপান্তর করার জন্য। কিন্তু মা, আমি তোমার বাবাকে এখন পর্যন্ত বলিনি যে আমার ছেলে তোমার সাথে বিয়েতে রাজি নয়। আমার ছেলের জন্য অন্য একজনকে ভালোবাসে। মেয়েটার নাম ফারজানা, খুবই লোভী আর চরিত্রহীন। মেয়েটার চরিত্র একদমই ভালো না। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি যে ও আমার ছেলেকে ঠকাচ্ছে। এরকম আরও অনেক ছেলের সাথে সে অবৈধ সম্পর্কে জড়িয়েছে শুধুমাত্র টাকার জন্য। আমি আমার ছেলেকে বিশ্বাস করাতে পারিনি। আমার ছেলেটা অনেক ভালো, যাকে ভালোবাসে একদম জীবন দিয়েই ভালোবাসে, তাই সে এসব কোনোভাবেই মানে না। আমি তবুও জোর করে বিয়েটা দিয়েছি। তোমাকে সত্যিটাই বললাম কারণ আমার বিশ্বাস তুমি বিষয়টা বুঝবে। কারণ আমি চাই তুমি আমার ছেলের বউ হয়ে আসো আর আমার ছেলেকে শুধরে দাও। দয়া করে তোমার বাবাকে সব কিছু বলো না, সে অনেক কষ্ট পাবে। তুমি যদি চাও সব কিছু মেনে নিয়ে আমার বাড়ির বউ হয়ে এসো। তোমায় আমি রানী করে রাখবো ইনশাআল্লাহ। একজন মা হয়ে আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। আর যদি তুমি না চাও আমি তোমায় জোর করবো না, তোমার বিবেকের ওপর ছেড়ে দিলাম। ভাগ্যে যা আছে সেটাই হবে। আর নিচে আমার নাম্বার দেওয়া আছে, যদি কিছু বলতে চাও ফোন দিতে পারো। 01712004। এটুকুই লেখা ছিল চিঠিতে। আমি যেন একদম পাথর হয়ে গেল। মাথায় আমার কিচ্ছু ঢুকলো না। কি হলো না হলো বুঝতে পারছিলাম না, কিন্তু সারমর্মটা ধরতে পেরেছিলাম। কিছুক্ষণ ভাবার পর সেই নাম্বারে কল দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আমি আদ্রিকা। হ্যাঁ বলো মা। চিঠিটা দেখলে? কি ভাবলে? আন্টি, আপনি একজন মা হয়ে আমাকে এত বড় দায়িত্বটা দিলেন, আমার কাছে ভিক্ষা চাইলেন। জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে। তবে আপনি যে আমাকে ঠকাননি এই বিষয়টার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। বিয়ের পরে এসব জানতে পারলে হয়তো আমি মেনে নিতাম না। আমি আপনার ছেলেকে বিয়ে করতে রাজি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার জীবন দিয়ে চেষ্টা করব আপনার ছেলেকে ঠিক পথে আনার। এক মায়ের ইচ্ছা পূরণ করার আমি বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ মা, তোমাকে অনেক ধন্যবাদ। আমি অপেক্ষায় রইলাম। দয়া করে তোমার বাবাকে কিছু বলো না। একজন বাবা হিসেবে নিজের মেয়েকে এসব জানার পর আমার ছেলের মতো ছেলের হাতে তোমাকে তুলে দেবে না। আমি বাবাকে কিচ্ছু বলবো না। আমি আপনার ছেলেকে বিয়ে করতে রাজি, আপনি চিন্তা করবেন না। এই অতীত মনে করতে করতেই রাতটা কেটে গেল। ঘুম থেকে উঠেই আশেপাশে তাকালাম, বোঝার চেষ্টা করলাম কোথায় আমি। তখনই মনে পড়লো কালকে রাতের কথা। চোখ দিয়ে দুফোঁটা জল পড়ে গেল। ভাগ্যিস আমার শাশুড়ি দেখেনি। অনেকক্ষণ বসে থাকলাম, মনে হলো দরজাটা এখনো ভেতর থেকে লক করা। ভাবলাম যে উনি এখনো ঘুমাচ্ছেন। একটু হালকা করে দরজাটা ধাক্কা দিতে খুলে গেল। বুঝলাম তিনি মাঝরাতে দরজা খুলে দিয়েছিলেন। ভিতরে ঢুকে দেখি তিনি বিছানায় নয়, সোফাতেই শুয়ে আছেন। ওনার ঘুম থেকে ওঠার আগেই গিয়ে গোসলটা সেরে নিলাম, তারপর শাশুড়ির ঘরে গেলাম। আরে মা, তুমি এসো, ঘরে এসো। বাহিরে দাঁড়িয়ে কেন? মা, কালকে রাতে কিছুই হয়নি তেমন আন্টি, তিনি শুধু আমাকে একটু বকাবকি করেছেন। এখনো আন্টি বলবে? সরি মা। রাবেয়া বেগম আমার মাথায় হাত রেখে বললেন, মা, আমায় ক্ষমা করে দিও তুমি। আমি জানি না এখন কি করা উচিত। আপনি চিন্তা করবেন না, আমিও তো আপনাকে চিনি ছোটবেলা থেকে। আপনি নিজের মায়ের মতো আমাকে ভালোবেসেছেন। কিভাবে আপনাকে ফিরিয়ে দেই বলুন? আমার কথা শুনে মায়ের চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। তিনি আমাকে বুকে টেনে নিলেন। আমি আবার রুমে চলে গেলাম। গিয়ে দেখি তিনি এখনও ঘুমাচ্ছেন। আমি এখনও তার নামটা জানি না। যাকে বিয়ে করলাম তার নাম যে কি সেটাই আমি জানি না। ভেবে নিজেকে একটা থাপ্পড় দিতে ইচ্ছে করলো। তারপরে আবার ফিরে গেলাম আমার শাশুড়ির রুমে। গিয়ে বললাম, মা, ওনার নামটা? তিনি হাসতে হাসতে বললেন, মনে নেই? যেদিন তোমাকে দেখতে গেলাম ওই দিনই তো বলেছিলাম। আসলে মা, খেয়াল করিনি। আয়ান চৌধুরী। এরপর রুমে এসে দেখলাম যে সে সোফা খালি। তাহলে উনি উঠে পড়েছেন। আমি সোফা আর বিছানা ঝাড়তে লাগলাম। একটু পরে বাথরুম থেকে বের হলেন উনি। মনে হয় শাওয়ার নিয়েছেন। রাত্রেবেলা যেভাবে চেঁচিয়েছেন শাওয়ার তো নেওয়ার লাগবেই। মাথা আগুন হয়ে আছে যে।
এরপর তিনি আমাকে কেমন করে জানি দেখলেন। মনে হলো আমাকে এই রুমে ওনার পছন্দ হয়নি। তারপর হন হন করে রুম থেকে বেরিয়ে পড়লেন। আমি একবার নিজেকে পরখ করে ভাবলাম, কি হলো আবার? এইভাবেই কিছুদিন চলতে থাকলো। এই কয়েকদিনে উনি আমার সাথে কথা বলেননি। আমিও মায়ের সাথে মায়ের রুমে থাকতাম, এই রুমে আসতাম না, কারণ সব কিছু সময় নিয়ে করতে হবে। কিছুদিন ওনার সামনে তেমন না যাওয়াই ভালো। আচ্ছা, মায়ের ধারণা যদি ভুল হয়, উনি যে মেয়েটাকে ভালোবাসেন সে যদি প্রতারক না হয়, তাহলে তো আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। এভাবে কয়েকদিন কেটে গেল। এই কয়েকদিনে তিনি একবারও আমার সাথে কথা বলেননি ভালো করে। এই কয়েকদিনে আমি মায়ের সাথে তার রুমে থাকতাম। ওনার রুমে যাওয়ার মতো অনুমতি আমার ছিল না। আমি ভাবলাম ওনার আশেপাশে এখন না থাকাই ভালো। যা করতে হবে সময় নিয়ে করতে হবে। একদিন রান্না করে মায়ের কাছে রান্না শিখলাম। সেই সময় দরজায় কলিং বেল বাজলো। আমি বললাম, মা আমি দেখছি। আমি গিয়ে দরজাটা খুলে দিলাম। দেখলাম সাদা টপস, জিন্স পরা এবং কালার করা চুল, সাথে সানগ্লাস পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। দেখেই মনে হচ্ছে যে বেশ আধুনিক কালের মেয়ে। দেখতে অবশ্য ভালোই সুন্দরী, তবে রংচং কম থাকলে আরও বেশি ভালো লাগতো। সানগ্লাসটা খুলে আমাকে দেখে বলল, কে তুমি? এই বাড়িতে তো আগে কখনো দেখিনি। আপনি কে? কাকে চাই? আমার এ কথা শুনেই মেয়েটা অনেক উচ্চস্বরে হাসতে লাগলো। আমি ভুরু কুঁচকে তাকিয়ে রইলাম। আজব, আমি কি কোনো হাসির কথা বলেছি নাকি? মেয়েটা হাসতে হাসতেই বলল, আমার বাড়িতেই আমাকেই জিজ্ঞেস করছো আমি কাকে চাই? আমি একটু অবাকই হলাম, কারণ আমি জানা মতে এই বাড়িতে আমার স্বামী আয়ান চৌধুরী, তার মা, তার বাবা এবং তার ছোট বোন রামিসা থাকে। তাই আমি বললাম, দুঃখিত, আমি আসলেই চিনতে পারছি না আপনি কে, কাকে চাই। এই মেয়ে, সাইড দাও তো, ভেতরে যেতে দাও। আমি তখন সরে আসলাম। সে ভেতরে ঢুকতেই একটু ঢং করে মাকে বলল, আসসালামু আলাইকুম আন্টি, ওরফে আমার হবু শাশুমা। মা বিরক্ত হয়ে বলল। এ কথাটি শুনে মেয়েটি হাসতে লাগলো আর বলল, আহা আন্টি, দয়া করে এরকম আজগুবি কথা বলবেন না। আয়ান এই বিয়ে মানলে তো আমি আয়ানকে ভালোবাসি, অ্যান্ড আই নো সেও আমাকে খুব ভালোবাসে। আপনি যতবারই বিয়ে দেন না কেন, আয়ান শুধুমাত্রই আমার। এ কথা শুনে আমার টনক নড়ল। আমি ভালোই বুঝলাম যে ইনি হচ্ছে সেই কাঙ্ক্ষিত লাফাঙ্গা ফারজানা, যার কথা আমাকে বলা হয়েছিল। মেয়েটি আর একটি কথাও শুনল না। হাঁটতে হাঁটতে আয়ানের ঘরে গেল, আর আমি তাকিয়ে রইলাম নির্বাক হয়ে। রাবেয়া বেগম, মানে আমার শাশুড়ি, ঘোমটা দিয়ে মুখ ঢেকে কাঁদতে লাগলো আর বলল, আমি জানি না এই মেয়ের হাত থেকে আমার ছেলেকে কিভাবে বাঁচাবো। মা, এই লাফাঙ্গা মেয়েটাকে আপনার ছেলে ভালোবাসে? হ্যাঁ মা, মেয়েটা একদম ভালো না। কিন্তু মা, ভালোই সুন্দরী। হ্যাঁ বৌমা, ঠিক বলেছ। মেয়েটা সুন্দরী, কিন্তু তার মনটা একেবারে নোংরা, জঘন্য। ওই যে কথা বলে না, মা মাকাল ফল। আমি মনে মনে ভুরু কুঁচকে ভাবতে লাগলাম যে আয়ান চৌধুরীর তাহলে রুচির দুর্ভিক্ষ হয়েছে, না হলে এমন বাদর মার্কা চিকার মতো মেয়েকে পছন্দ করে ভাই। মা আমাকে বলল, মা, একটু ওর ঘরে আড়ালে গিয়ে দেখ তো পেতনিটা কি করছে। আচ্ছা মা, আমি দেখছি। চায়ের কাপটা দিন, তাহলে ওই ঘরে যাওয়ার একটা অজুহাত থাকবে। আমি তারপর চলে গেলাম ওনার রুমে। আমি দরজার আড়ালে দাঁড়াতেই শুনতে পেলাম ভিতরের কথোপকথন। আয়ান চলো আমরা পালিয়ে যাই, তোমার মা আর তোমার বাবা জীবনেও আমাদেরকে এক হতে দেবে না। আমাদেরকে পালিয়ে পালিয়ে যাওয়াই উচিত। তুমি তোমার বাবার কাছে সব সম্পত্তি বুঝে নিয়ে নাও। আর এখন তো একটা নতুন সদস্য যোগ করেছে, না জানি এই মেয়েটা তোমার সাথে কি করে। না ফারজানা, তুমি চিন্তা করো না, আমি তোমাকেই বিয়ে করব। যত তাড়াতাড়ি সম্ভব আমি মেয়েটাকে ছেড়ে দেব। ওই মেয়েকে আমি কখনোই আমার স্ত্রী হিসেবে মানব না। তুমি এই বিষয়ে নিশ্চিন্ত থাকো, আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ ভেরি মাচ সুইটি। আই লাভ ইউ টু জান, আমি জানি তুমি আমাকে ভালোবাসো।
এসব কথা শুনে আমার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি ভাবছি ওনাদের কথা শুনে আমার এই অবস্থা, না জানি ভেতরে যদি তাদেরকে একসাথে দেখি কেমন লাগবে। ভেবেই বুকটা মোচড় দিল। যতই হোক 3 বার কবুল বলে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করেছি তাকে। সে আমার স্বামী। বাঙালি মেয়েরা আর যাই হোক নিজের বিয়ে করা স্বামীকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। হঠাৎ ভুলবশত আমার হাতটা নড়ে যায় আর আমার পাশে থাকা ফুলদানিটা পড়ে ভেঙে যায়। উচ্চস্বরে শব্দ পেয়ে আয়ান বলল, কে কে ওখানে? আমি তখন ভেতরে গেলাম। ভেতরে গিয়ে মাথা নিচু করে আসতে বললাম যে আপনার চাটা। আয়ান কিছু বলার আগেই ফারজানা বলে উঠল, আয়ান, এই মেয়েটা তো বেশ ভালো কাজেই আসল। অন্তত বাড়িতে আর কাজের লোক রাখতে হবে না, বাড়ির সব কাজ এই মেয়েটাই করবে। আয়ান কিছু বলল না, শুধু আমার দিকে শক্ত চোখে তাকিয়ে আছে। ফারজানা আমাকে দেখিয়ে দেখিয়ে আয়ানকে জড়িয়ে ধরল। আমি আর সহ্যই করতে পারলাম না। চায়ের ট্রেটা রেখে ওখান থেকে দৌড়ে চলে আসলাম। বিকেলবেলা ছাদের উপর বসে আছি আর ভাবছি কি এমন ভুল করেছিলাম। জীবনে কত কিছুই না আশা করেছিলাম। একটি মেয়ের জীবনের সব সময় তার বিয়ের পরে জীবন নিয়ে অনেক স্বপ্ন থাকে। সবাই চায় তার বিয়ের পরে সুখে থাকতে, তার স্বামীর ভালোবাসা পেতে। কিন্তু আমার কি হলো? আমি কি এতই খারাপ? আমি কি জীবনে কোনো পাপ করছি? স্টুডেন্ট লাইফ থেকে আমি কখনোই কোনো রিলেশনে যাইনি। আমাকে কোনো ছেলে প্রপোজ করেছে, অনেক ছেলেই পিছনে পড়েছে, কিন্তু আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে কখনো এসবে যাইনি। ভেবেছিলাম ভবিষ্যতে আমার স্বামীকেই আমি আমার সব কিছু উজাড় করে দিব, মন ভরে ভালোবাসবো। কিন্তু আমার জীবনে যে এত খারাপ একটা সময় আসবে আমি ভাবতেও পারিনি। এইসব নিয়ে গভীর চিন্তা করছিলাম, তার মধ্যেই নিচ থেকে মা ডাকলো, আদ্রিকা, কোথায় তুই? তাড়াতাড়ি নিচে আয়। আসছে মা। নিচে গিয়ে দেখি ফারজানা মায়ের সাথে তর্ক করছে, বলতে গেলে রীতিমতো ঝগড়া করছে। দেখুন আন্টি, আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি, আর আমি কোনোভাবেই চাই না যে আমাদের দুজনের মধ্যে কাটা আসুক। আপনি ওই 3rd ক্লাস মেয়েটার সাথে আয়ানের বিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু আমার নাম এখনও আইনের মধ্যেই রয়েছে। আপনি আমাকে কখনো ওর জীবন থেকে, ওর মন থেকে সরাতে পারবেন না। ও আমাকে অনেক ভালোবাসে, এমনকি আমার জন্য আপনাদেরকেও ছাড়তে পারবে। এসব কথা শুনে তো আমি একদম অবাক হয়ে গেলাম। মা বলল, তুমি এতটা খারাপ কিভাবে হতে পারো? একটা ছেলেকে তার মা বাবা থেকে দূরে দেওয়ার কথা ভাবতেও তোমার গায়ে কাঁটা দিয়ে উঠল না? ছি! আমি চুপ করে শুধুমাত্র দর্শকের মতো দেখছিলাম তাদের কথোপকথন। এরপর ফারজানা আমার কাছে আসলো, এসে বলল, হেই শোনো, কখনো ভাববে না যে তুমি আইনকে পাবে। ও কখনো তোমাকে নিজের স্ত্রী হিসেবে মানবে না। হি লাভস মি সো মাচ, সো ইউ শুড লিভ আস অ্যাজ সুন অ্যাজ পসিবল। গট ইট? আমি শুধুমাত্র নির্বাক হয়ে তাকিয়ে থাকলাম। এরকম করেই কয়েক মাস যেতে থাকলো। ইতিমধ্যে আমি ভার্সিটি লাইফ শেষ করলাম। যেহেতু আয়ান আমাকে মেনে নেয়নি, তাই আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়ে সে কখনোই কিছু বলেনি। আমার শ্বশুর আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য অনেক সহযোগিতা করেছেন। ভাবতেই অবাক লাগে, আমি শ্বশুর বাড়ি থেকেও আমার পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছি। আমার শাশুড়ি আমাকে বলে দিয়েছেন যে আমার পড়াশোনা শেষ হলেই আমি যেন সংসারে মন দেই। এই কয়েকদিনে প্রায় দেখতাম আয়ানকে ফারজানার সাথে কথা বলতে। রাত্রিবেলা আড়াল থেকে তাদের কথাও শুনতে পেতাম, কারণ আমাদের ঘরটা ছিল পাশাপাশি। আমাকে আয়ানের পাশে একটা রুম দেয়া হয়েছে। মূলত আমি যেন ভালো করে পড়াশোনা করতে পারি, এই কারণে আমাকে আলাদা রুম দেওয়া হয়েছে। কখনোই আয়ানের ঘরে যাওয়ার অনুমতি তো পেতামই না, এমনকি তার সাথে কথা বলারও সাহস ছিল না আমার। তবে সে আমার কোনো বিষয় নিয়ে মাথা ঘামায়নি। একই বাড়িতে থাকার পরেও দুজনের জীবন আলাদা। আমি নামক একজন যে বাড়িতে আছে সেটা আয়ান হয়তো ভুলেই গেছে। এভাবে 2 মাস চলে গেল। এরই মধ্যে আমি বাবার বাড়ি গিয়েছিলাম। জামাই কেন এ বাড়িতে আসেনি এই কথা মা বাবা বারবার জিজ্ঞেস করলেও আমি সামলে নিয়েছি। এমনিতেও আমি সাথে মাঝে মাঝে আমার শাশুড়ি মা ছিল, তাই মা বাবা তেমন কিছু বোঝেনি। আজ মা বাড়িতে নেই, কোনো এক খালার বাড়িতে গিয়েছে।
বাড়িতে শুধু আমি আর আয়ান আছি। হঠাৎ দরজায় বেল শুনলাম, কিন্তু এখন তো কারো আসার কথা নয়। গিয়ে দরজাটা খুলে দিয়ে দেখলাম ফারজানা এসেছে। উফ, এই লাফাঙ্গা আবার কোথা থেকে টপকালো। সে আমাকে পাত্তা না দিয়ে আমাকে অতিক্রম করে ভেতরে ঢুকলো। আয়ান সোফাতেই ম্যাগাজিন পড়ছিল। ফারজানা ওনাকে পেছন থেকে জড়িয়ে ধরলো আর বলল, দেরি করার জন্য সরি জান। উনি উত্তরে মুচকি হাসলো শুধু। এসব দেখে আমার মাথায় কিছু ঢুকছিল না। এর ঢং দেখলে বাঁচি না। ওয়েট অ্যান্ড সেকেন্ড, ফারজানা আজকে এখানে কেন? এমনিতেও মায়ের ভয়ে উনি ফারজানাকে বাড়িতে আনেন না। আজ কি তবে মায়ের অনুপস্থিতিতেই এই পেতনি সুযোগ নিতে আসলো? ফারজানা তারপর আমার কাছে এসে বলল, এই বাড়ির আসল গিন্নি এসে গেছে, তাই এখন তোমাকে সেটাই করতে হবে যা আমি চাইবো। আমি ওর কথার আগামাথা কিচ্ছু বুঝলাম না, শুধু তাকিয়ে রইলাম। ফারজানা আমার কাছে এসে বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমার নিজের কাজ করো। ওই দিন ফারজানা এই বাড়িতেই ছিল। আয়ান আর ফারজানা একসাথে দুপুরের খাবার খেলো, টিভি দেখলো, গল্প করলো। আর ফারজানা তো আমাকে দেখিয়ে দেখিয়ে রং ঢং করলো। আমি বুঝি না একটা মানুষের এত রং কই থেকে আসে। আমি কালার বক্সেও এত রং দেখিনি। বিকেলে ফারজানা চলে গেল। একটু আগে মা কল করে জানালো আজ নাকি তিনি বাড়িতে আসবেন না। আর এমনিতেও আমার শ্বশুর আমার বিয়ের পরের দিনই ব্যবসার কাজে ঢাকা গিয়েছেন। আর আমার মা ননদ রামিসা বর্তমানে আমেরিকায় তার খালামণির বাড়িতে আছে, কিছুদিন পর চলে আসবে। তাই মা না আসলেও আমি বাড়ির সব কাজ সামলাতে পারবো। আমি রাতের খাবার তৈরি করলাম। মায়ের কাছে শুনেছি যে উনি নাকি মাগুর মাছের তরকারি অনেক পছন্দ করেন। তাই আমি রাতের জন্য মাগুর মাছের তরকারি, আলুর ডাল, কুমড়ার তরকারি আর সালাদ তৈরি করি। এখন আমি পড়েছি আরেক বিপাকে। উনি সেই যে বিকেলে রুমে ঢুকেছেন, তারপর আর বের হননি। এখন ওনাকে খাবারের জন্য ডাকতে যেতে হবে। তবে হ্যাঁ, সেই বাসর রাতে তিনি আমার সাথে খারাপ আচরণ করলেও এর পরে আর কোনো দিন আমার সাথে অমন ব্যবহার করেননি। আমার সাথে কথা না বললেও রুড বিহেভ করেননি। তাও ওনাকে আমার একটু ভয় লাগে। একটা থাপ্পড় খেয়েছি তো, যদিও আমি মনে করি উনি ওই দিন রাগের কারণে আমার গায়ে হাত তুলেছেন, নতুবা এখন তো আমাকে আরও অত্যাচার করতো। যাই হোক, অনেক বড় একটা শ্বাস নিয়ে আমি ওনার ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজায় হাত দেওয়ার আগেই ফট করে দরজাটা খুলে গেল। ওমা, কেমনে কি খুললো কেমনে? দেখি যে উনি ভুরু কুঁচকে দাঁড়িয়ে আছেন। তার মানে উনি আগেই দরজা খুলতে চেয়েছেন। আমার ভীত মুখ দেখে উনি বললেন, তুমি কি আমার ঘরে উকি মারছিলে? আমি সঙ্গে সঙ্গে বললাম, না না, তা হবে কেন, আস্তাগফিরুল্লাহ, আপনি ভুল বুঝছেন। তাহলে খাম্বার মতো এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি ঢোক গিলে বললাম, আসলে আমি তো আপনাকে খাওয়ার জন্য ডাকতে এসেছিলাম। আয়ান হতভম্ব হয়ে বলল, কি? তুমি আমাকে খাবে মানে? আমাকে খাবে মানেটা কি? আমি ওনার থেকে বেশি হতভম্ব হয়ে বললাম, আরে আরে না না, তবা তবা, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আমি তো সেটা বলিনি। মানে বলছি যে আপনাকে রাতের খাবার খেতে দেব। ওনাকে দেখে মনে হলো না যে উনি আমার কথা বিশ্বাস করেছে। আমি আবারও বললাম, আমি সত্যি আপনাকে রাতের খাবার খাওয়াতে জন্য ডাকতে এসেছিলাম। আমি ডিনার রেডি করেছি। উনি আর কিছু না বলে সিঁড়ি দিয়ে নামতে লাগলেন। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। আমিও ওনার পিছে গিয়ে তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে ভাত তরকারির বাটি আনলাম। উনি এর মধ্যে ডাইনিংয়ে বসলেন। আমি সব কিছু সাজিয়ে ওনার সামনে দিলাম। উনি খাবারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমাকে বললেন, কে রান্না করলো? আমি মনে মনে ভাবলাম, আয় হায়, উনি কি আমার হাতের রান্না খাবেন না? আল্লাহ, এমন যেন না হয়। আমি মিনমিন করে বললাম, আমি করেছি। ওনাকে কিছু বলতে না দিয়ে আবার বললাম, আমার রান্না তেমন খারাপ না, আমি রান্না পারি। কলেজ লাইফেই মায়ের কাছে রান্না শিখতাম। আমার রান্না আপনার মায়ের মতো অত সুস্বাদু না হলেও খাওয়ার মতো হয়। উনি আমার দিকে গম্ভীর হয়ে তাকিয়ে বললেন, তোমাকে আমি এত কথা জিজ্ঞেস করিনি। রাজহাঁসের মতো প্যাক প্যাক করবে না, কথা কম বলবে। বেশি কথা বলা আমার পছন্দ নয়।
বলেই উনি খাবারে হাত দিলেন। আমি ওনার চেয়ারের পাশে দাঁড়িয়ে মনে মনে বললাম, বেশি কথা বলা পছন্দ নয়। ওই শাকচুন্নি যখন মশার মতো সারাক্ষণ প্যান প্যান করে তখন তো কিছুই বলে না, আর আমি রাজহাঁসের মতো প্যাক প্যাক করলেই দোষ। যত সব ঢং। ওনার খাওয়া শেষ করে উনি চেয়ার থেকে দাঁড়িয়ে আমাকে বললেন, যেই পুরুষ নারীর গায়ে হাত তোলে সে নিঃসন্দেহে কাপুরুষ। তবে অধিকার আর যুক্তিসঙ্গত কারণ থাকলে সেটা আলাদা বিষয়। ওই দিন আমার মাথা ঠিক ছিল না, রাগের মাথায় তোমায় থাপ্পড় মেরেছি। তাই বলে আমাকে কাপুরুষ ভেবো না। যেহেতু তোমাকে স্ত্রী হিসেবে মানিনি, তাই বিনা অধিকারে ওভাবে গায়ে হাত তোলাটা আমার উচিত হয়নি। আই এম সরি। এটা বলে উনি বেসিনে হাত ধুতে গেলেন। হাত ধোয়ার পর সিঁড়ি দিয়ে উপরে উঠে একটু থেমে আমার দিকে ঘুরে আবারও বললেন, তোমার রান্না বেশ ভালো। তুমি এই বাড়ির বউ নও যে শুধু বসে বসে খাবে আর ঘুমাবে। আজ থেকে কন্টিনিউ তুমি রান্না করবে। আর হ্যাঁ, না খেয়ে নিজেকে অসুস্থ বানিয়ে আমার টাকা নষ্ট করার ধান্দা না করে ঠিক মতো খাবার খেয়ে ঘুমাবে। এই বলে উনি হন হন করে চলে গেলেন। আমি এখনো হাঁ হয়ে আছি। এটা কি হলো? আমি শিওর ওনার মুখে এখন ৫-৬টার মতো টাইটানিক জাহাজও ঢুকে যেতে পারবে। প্রথমত উনি আমাকে সেই দিনের জন্য সরি বলেছেন। এই ধাক্কাটা নিতে না নিতেই উনি আবার ইনডিরেক্টলি আমার রান্নার প্রশংসা করে গেলেন, আবার আমাকে খেতেও বলে গেলেন। ও মাই গড! আমার কি এখন ওনার অপ্রত্যাশিত প্রশংসায় লুঙ্গি ডান্স দেওয়া উচিত, নাকি আমার খাওয়া আর ঘুমানো নিয়ে অপমান করার জন্য অরিজিৎ সিংয়ের গান চালিয়ে দুঃখ বিলাস করা উচিত? যাই হোক, আমার রান্না ওনার পছন্দ হয়েছে। আর কি চাই? আমি খুব ভালোই একটা ফুরফুরে মুড নিয়ে খাওয়া শেষ করে আমার ঘরে চলে গেলাম। ঠিক ১২টা-১টার সময় আমার ঘুম হঠাৎ ভেঙে গেল। কেমন জানি মাথা ব্যথা করছিল, তাই হঠাৎ একটু হাঁটতে বেরোলাম। বারান্দায় গিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকলাম। তারপরে হঠাৎ কি জানি মনে হলো, একটু ওনার ঘরের দিকে গেলাম। গিয়ে দেখলাম দরজা খোলা। সে কি, উনি দরজা খোলা রেখে ঘুমান? ভয় ডর নেই নাকি? দরজায় উকি দিয়ে দেখলাম উনি ঘুমিয়ে আছেন। আস্তে আস্তে ওনার কাছে গিয়ে ওনার মাথার কাছে মেঝেতে বসলাম। কে বলবে যে এত নিষ্পাপ চেহারার এই মানুষটি পরকীয়া করছে? একটু পর নিজের চিন্তাকে নিজেই ধিক্কার দিলাম। এই শব্দটা ওনার সাথে ঠিক যাচ্ছে না। মানুষটার তো এমনিতেও সব দিক ভালো, শুধুমাত্র এই দিকটা দিয়েই। আচ্ছা, উনি তো ভুল কিছু করছেন না। উনি তো ভালোবেসেছেন ফারজানাকে। ভালোবাসা তো পাপ না। আর এমনিতেও উনি তো আর আমাকে বিয়ে করতে চাননি। ওনার পরিবারই তো ওনার জোর করে বিয়ে দিয়েছে। উনি চাইলেই তো আমাকে ভোগ করতে পারত। এই অধিকার তো উনি পেয়েছেন। কিন্তু উনি তো আমাকে স্পর্শও করেননি, শুধুমাত্র ভালোবাসার জন্য। ওনার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। তার পুরো চেহারা যেন পর্যবেক্ষণ করতে থাকলাম। কি সুন্দর করে কথা বলেন উনি। ওই সময় আমাকে কত সুন্দর করে সরি বললেন। আচ্ছা, আমি কি ওনার মায়ায় পড়ে গেলাম? এই চিন্তা মাথায় আসতেই আমি ফট করে উঠে পড়লাম। এক মুহূর্ত নষ্ট না করে ওনার ঘর থেকে বেরিয়ে পড়লাম। ঘরে যেতে যেতে মনে মনে ভাবলাম, কি আর করব, বিয়ে যখন হয়ে গেছে তাহলে নিশ্চয়ই আল্লাহ ওনার ভাগ্য আমাকেই রেখেছিল। আচ্ছা, উনি যদি আমাকে ডিভোর্স দেন, না, আমি কখনোই ডিভোর্স দিব না। একটা ডিভোর্সি মেয়েকে সমাজ কখনোই মেনে নেয় না। আর আমার পরিবারেরও মান সম্মান আছে। আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। স্বামীর সমস্ত ভালো খারাপ দিক আমাকে মেনে চলতে হবে। ওনার সম্পর্কে ভাবতে হলে কিন্তু ওনার এই বিষয়গুলো আমি কিভাবে মানব? হে আল্লাহ, পথ দেখাও। ৩ দিন পর মা বাড়িতে ফিরে এলো। আমি মাকে সব কিছু খুলে বললাম। মা বলল, আজ রবিবার, আয়ান অফিসে গিয়েছে। আমার শ্বশুরের নিজস্ব কোম্পানি রয়েছে, সেখানেই আয়ান বাবাকে ব্যবসার কাজে সাহায্য করে। বলতে গেলে এখন আয়ান নিজেই পুরো কোম্পানি চালায়। আয়ানের হাত ধরেই এই কোম্পানির অনেক সুনাম অর্জন করেছে।
তাই বাবাও নিশ্চিন্তে থাকেন। আজই বাবার ঢাকা থেকে আসার কথা। আমি তাই পায়েস রান্না করেছিলাম। হঠাৎ মনে পড়লো বাড়িতে চা পাতা শেষ হয়ে গেছে। বাড়ির সবাই তো চা খায়, বাবা যেহেতু আসবেন, চা না থাকলে বিষয়টা কেমন হবে। আর আয়ানও তো রাতে চা খায়। এখন বাড়িতেও কেউ নেই, মা এয়ারপোর্টে গিয়েছে বাবাকে আনতে। এই কারণে পায়েস রান্নার শেষে আমি নিজেই বের হলাম চা পাতা কিনতে। বাড়িতে তালা মেরে দিয়ে বের হলাম, চাবিটা দারোয়ানকে দিয়ে গেলাম, কারণ একটু পর মা আর বাবা চলে আসতে পারে। প্রথমে শপিং মলে গেলাম, সেখান থেকে আমার কিছু কসমেটিক্স কেনার ছিল, সেগুলো কিনলাম। ব্যাংক থেকেও টাকা তুললাম, কিছু টাকা হাতে রাখলাম আর কিছু টাকা পাঠিয়ে দিলাম বাবাকে। তারপর মুদির দোকান থেকে চা পাতা কিনে রিকশায় উঠলাম। রিকশায় যেতে যেতে রাস্তার পাশে আমি একটা মেয়েকে দেখলাম একটা ছেলের সাথে। মেয়েটাকে আমি পিছন থেকে দেখলাম, কিন্তু তার চুল দেখে আমার কেন জানি খুবই চেনা চেনা লাগছিল। মনে হচ্ছে আমি মেয়েটাকে আগে দেখেছি। মনের মধ্যে কেমন জানি খুঁতখুত করছিল, তাই রিকশাওয়ালাকে থামাতে বললাম। রিকশা থেকে নেমে ওই মেয়েটার কাছাকাছি গেলাম। 440 ভোল্টেজের শক খেলাম তখনই, যখন দেখলাম যে মেয়েটা ফারজানা। আমি দেখলাম সে একটা ছেলের সাথে খুব ঘনিষ্ঠ অবস্থায় আছে, যে কেউ দেখলে বুঝে ফেলবে যে তাদের মধ্যে কিছু চলছে। আমি সত্যিই খুব অবাক হয়ে গেলাম আর ভাবলাম, ফারজানা তো আয়ানকে ভালোবাসে, তাহলে একটা ছেলের সাথে এরকম ব্যবহার করার মানে কি? এরকম ভাবতে ভাবতে কি জানি মনে হলো আমি ফোনটা বের করে সেই দৃশ্য ভিডিও করে নিলাম। আমার কেন জানি মনে হয়েছিল এটা পরবর্তীতে দরকার হবে। আমার খুব সন্দেহ হলো ফারজানার উপর, আর মনে হলো বাই এনি চান্স ফারজানা কি সত্যিই তাহলে ওনাকে ঠকাচ্ছে? তাহলে কি মায়ের ধারণাই ঠিক? কি চায় এই মেয়ে? একসাথে দুজনের সাথে রিলেশনে থাকার মানেটা কি? তারপর দেরি না করে রিকশায় উঠে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে বারান্দায় বসে চিন্তা করতে থাকলাম, আমার এখন কি করা উচিত। আমার কি ওনাকে এই বিষয়ে বলা উচিত? উনি যদি আবার আমাকে ভুল বুঝে, পরে আবার আরেক বিপদ। চোখ বন্ধ করে চিন্তা করতে করতে হঠাৎ একজনের কথা মনে পড়লো যে আমাকে সাহায্য করতে পারে। একটু পরে কলিং বেল বাজলো। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। খোলার সাথে সাথে একটা মেয়েলি কণ্ঠ চেঁচিয়ে উঠল, সারপ্রাইজ! প্রথমে আমি চমকে গেলাম, পরে দেখলাম এ তো রামিসা, আমার ননদ। পেছনে আবার আমার শ্বশুর আর শাশুড়িও আছেন। আজ তো শুধু আমার শ্বশুরের ফিরে আসার কথা ছিল, রামিসাও আসলো যে। রামিসা আমাকে জড়িয়ে ধরে আবার বলল, কেমন আছো ভাবি? আমি তোমার কিউট ননদ। বাপির সাথে আজকে আমিও আমেরিকা থেকে আসলাম। কেমন দিলাম? খুব ভালো আছি ননদি, তুমি এসেছো দেখে আরও ভালো লাগছে। এরপর বাবাকে বললাম, আসুন বাবা, ভেতরে আসুন। সবাই একসাথে বাড়িতে ঢুকলো। বাবা আমাকে বলল, কেমন আছো বৌমা? তোমার সাথে তো ভালো করে সময় কাটাতেই পারিনি। মা বলল, শুধু কি তাই, তোমার বৌমার হাতের সুস্বাদু খাবারও তো খাওনি। রামিসা বলল, তাই নাকি? ভাবির হাতের রান্না অনেক সুন্দর। হ্যাঁ তাই। ওয়াও, এখন থেকে ভাবির রান্না খাবো। আমি শুধু মুচকি হাসলাম। রামিসা আবার বলল, ওই গরিলাটা কোথায়? দেখতে পাচ্ছি না যে, জঙ্গলে চলে গেল নাকি? আমি একটু সন্দিহান কণ্ঠে বললাম, গরিলা? না মানে ঠিক কার কথা বলছো? রামিসা হাসতে হাসতে বলল, আরে ভাবি, তোমার সে অযোগ্য সম্মানিত স্বামী, তার আসল নাম তো গরিলা। আসলে সে হচ্ছে ট্রান্স গরিলা। বাইরে থেকে দেখতে মানুষ মনে হলেও সে ভিতর থেকে মনে মনে ঠিকই গরিলা। আমি প্রথমে ট্রান্স গরিলা শব্দটা শুনে একটু ভ্যাবাচাকা খেলেও পরে বুঝতে পেরেছি মেকি হেসে বললাম, ও ওনার কথা বলছো? উনি তো অফিসে গিয়েছেন, রাতে আসবেন। রাতে সবার সাথে ডিনার শেষ হলে আমি মায়ের কাছে গেলাম। মাকে বললাম, মা, আমি না কালকে আমার এক বান্ধবীর বাড়িতে যেতে চাচ্ছিলাম। আমার বেস্ট ফ্রেন্ড হয়। আসলে হুট করে বিয়ে হওয়াতে কাউকে কিছু বলা হয়নি, তাই আপনি অনুমতি দিলে সকালে রান্নাটা করে কালকে ওর সাথে একটু দেখা করে আসতাম। ধুর, এটা অনুমতি নেওয়ার কি আছে বোকামে? এমনিতেও বিয়ের পরে তো কোথাও যাওয়ার সুযোগ হয়নি। তোমার যেখানে ইচ্ছা যাও, আমার বিশ্বাস আছে তোমার উপর।
শুধু সন্ধ্যার আগে বাড়িতে ফিরে এসো। আমি কৃতজ্ঞতার হাসি হেসে বললাম, ধন্যবাদ মা, আমি বিকেলের মধ্যেই চলে আসব, এসে রাতে রান্না করব। রান্না নিয়ে এত চিন্তা করতে হবে না তো, একদিন না হয় আমি একাই রান্না করলাম। আর আয়ন তো দুপুরে বাড়িতে খায় না, তুমি নিশ্চিন্তে যেও। আমার মুখে কিঞ্চিত হাসি ফুটে উঠল। পরের দিন সকালে রান্না করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর চলে আসলাম আমার ছোটবেলার বন্ধু আর বর্তমানের বেস্ট ফ্রেন্ড মিশাতের বাসায়। এই বান্দাই আমার একমাত্র ভরসা, যার কাছে আমার সব সমস্যার সমাধান পাওয়া যাবে। এমনকি ছোট থেকেই আমরা সমস্ত গোপন কথা একে অপরের সাথে শেয়ার করি। মিশাতের বাসায় গিয়ে বেল বাজালাম, আন্টি এসে দরজা খুলে দিল। আমি সালাম দিতেই আন্টি অবাক হলো, বলল, সে কি নতুন কনে যে? এসো এসো, ভেতরে এসো। মিশাত, এই মিশাত, দেখ কে এসেছে। কে এসেছে আম্মু? বলতে বলতে মিশাত বেরিয়ে এলো। আমাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, কুত্তি, আমার কথা মনে পড়লো তবে? আমি তো ভেবেছিলাম তুই মনে হয় শহীদ হয়ে গেছিস। বেঁচে আছিস তাহলে? হ্যাঁ হ্যাঁ, হালকা করে বেঁচে আছি বলেই দুজনে হেসে দিলাম। আন্টি বলল, যাও তোমরা রুমে যাও, গল্প করো। আর আদ্রিমা, দুপুরের খাবার না খেয়ে বাড়ির বাইরে পা রাখবে না, বলে দিলাম। ওহ বেব, এত চিন্তা করো না তো। এটা একটা বলদ মুরগি, জীবনেও কিচ্ছু টের পাবে না। তুমি শুধু সময় মতো ফ্লাইটের টিকিট কেটে ফেলো। মিশাতের চেঁচানোতে পুরো বাড়ি কেঁপে উঠল। আস্তে মিশাত, চেঁচাচ্ছিস কেন? কানের পর্দা ফাটাবি নাকি? এই শালি, এই কুত্তি, চিল্লাবো না তো কি করব? চিকনি চামেলি গানে নাচবো? হ্যাঁ, আমি তো এখনো বুঝতে পারছি না যে তুই এখনো কেন ওখানে পড়ে আছিস। না মানে তুই আমাকে বোঝা, তুই ওখানে আছিস কেন? বইনটা দোহাই লাগে, আগে পুরো কথা শোন। কি শুনবো? কি শুনতে বলছিস তুই আমাকে? কীর্তন শুনবো? মিশাত শান্ত হ প্লিজ বইন, কথা শোন আগে। মিশাতকে আমার বিয়ের পরের ঘটনাটা বলার পর থেকেই এভাবে বকবক করে যাচ্ছে। প্রায় 1 ঘন্টা পর মিশাত একটু শান্ত হয়ে চেয়ারে বসলো। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর হঠাৎ চোখ খুলে আমাকে বলল, তুই ওই বাড়ি থেকে বেরিয়ে আয়, লাগবে না তোকে ওই বাড়িতে থাকার। তোর পেছনে হাজার ছেলে লাইন পড়ে আছে, তোকে রাজকুমারের সাথে বিয়ে দেবো, বুঝলি? রাজকুমারের সাথে তুই চলে আয়, তোর ওই সোকল্ড হাজব্যান্ডকে লাথি মেরে চলে আয়। আমি দীর্ঘশ্বাস ফেলে নিচু কণ্ঠে বললাম, মিশাত দেখ, আমি চাইলেও চলে আসতে পারবো না রে, আমার বিবেক মানবে না। আমি যে একজনকে কথা দিয়েছি। আর তাছাড়া, মিশাত সন্দিহান কণ্ঠে বলল, তাছাড়া কি? আমি আমতা আমতা করে বললাম, আমার মনে হয় ওনার কোনো দোষ নেই। দোষ নেই মানে? হোয়াট ডু ইউ মিন বাই দোষ নেই? এটা দোষ নয়? নিজের সদ্য হওয়া স্ত্রীকে অন্য মেয়ের জন্য ত্যাগ করা দোষ নয়? হ্যাঁ হয়তো এটা দোষ, কিন্তু আমি নিজেকে ওনার জায়গায় চিন্তা করে দেখেছি। ওনার জায়গায় আমি থাকলে হয়তো একই কাজ করতাম। ভালোবাসা তো দোষের নয়। মিশাত একটু দমে গিয়ে বলল, তাহলে তোকে হুদাই বিয়ে করে তোর জীবন নষ্ট করার মানে কি? আমার জীবন নষ্ট হবে না রে। 4 জোড়া হাত আছে আমার মাথার উপর, এক মায়ের বুক ভর্তি দোয়া আর ভালোবাসা আছে আমার উপর। আর আমি বিশ্বাস করি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রথম থেকে সমস্ত ঘটনা মিশাতকে খুলে বলার পর মিশাত আমার দিকে অবাক হয়ে অনেকক্ষণ তাকিয়েছিল। এরপরে আমাকে বলল, তুই আর বদলালি না। অন্যের জন্য নিজের জীবন বলি দেওয়াটা তোর জন্মগত অভ্যাস, এটা আমি ছোট থেকেই দেখেছি। আমি কিঞ্চিত হাসলাম, তারপর বললাম, কিন্তু এখন যে অন্য একটা ভাবনা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে রে। কি? কালকে শপিং করে বাসায় ফেরার পথে ফারজানাকে দেখলাম একটা ছেলের সাথে। আশ্চর্য, আপনার কাজের গতি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একটা প্রজেক্ট শেষ করতে এতদিন সময় লাগে নাকি? শুনুন, আপনি 2 দিনের মধ্যে এই কাজ শেষ করে সাবমিট করবেন। নাও ইউ ক্যান গো। অফিসের এক কর্মচারী কাজের গাফলতির কারণে আয়ান অনেক রেগে আছে। আয়ান বরাবর কাজ নিয়ে ভীষণ সিরিয়াস। কেউ কাজের একটু রেফার করলেই আয়ান পুরো অফিস মাথায় তোলে। আয়ানের কাজের প্রতি এই পসেসিভনেসের জন্য তার বাবা বেশ সন্তুষ্ট হলেও অফিসের সব কর্মচারীরা সারাক্ষণ আয়ানের ভয়ে কাজ করে।
এখন সময় নষ্ট না করে কাজ করুন প্লিজ। এই বলে কর্মচারী চলে যায়। একটু পর আয়ানের অ্যাসিস্ট্যান্ট নিলয় আয়ানের কেবিনে নক করে। কামিন। স্যার, মিস্টার হিমেল এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। ভেতরে আসতে বলো। একটু পর হুড়মুড় করে আয়ানের কেবিনে ঢুকতেই হিমেল আয়ানের কলার চেপে ধরে বলে, শালা হারামি, তুই নাকি বিয়ে করছিস? বিয়ে করে নিলি আর বললিও না? হে আল্লাহ, উপর থেকে দড়ি পাঠিয়ে তুলে নেওয়া হয়। এই দিন দেখার জন্য আমি বেঁচে ছিলাম। আয়ান মনে মনে বলে। এটারই অভাব ছিল। হিমেল হলো আয়ানের জিগরি দোষ। বেস্ট ফ্রেন্ডের থেকেও যদি বেশি ঘনিষ্ঠ বন্ধুত্ব থেকে থাকে তাহলে হিমেল আর আয়ানের মধ্যে সেটাই বিদ্যমান। ছোট থেকেই একে অপরের কাছের বন্ধু। আয়ান কলার সারিয়ে নিয়ে একটু রুক্ষ কণ্ঠে বলে, তোকে আবার কোন উগান্ডার হারামজাদা খবর দিল? কেন বে, কেন? লোকায় লোকায় পিরিত করতে খুব মজা না? হিমেল আস্তে, অফিস এটা, অফিসের মধ্যে চেঁচাস না। দেখ, আই ক্যান এক্সপ্লেইন। সব শোনার পর রিয়েক্ট করিস। শালা ঠাডা পরে মর তুই, আমি কিছু শুনবো না। অভিশাপ দিলাম, এ জন্মে তোর বিয়ে হবে না। ওহ শিট, তোর তো বিয়ে হয়ে গেছে। অন্য কিছু দিতে হবে। হ্যাঁ, পাইছি। শালা তোর নাতি নাতনির বিয়ে হবে না, তোর বংশ নির্বংশ হয়ে যাক। ও মাই গড, এ তো দেখি 2 নৌকায় পা দিয়ে চলা মাঝি। সেটাই তো মনে হয়, ওই দিন রাস্তায় দেখেছি তাই ভিডিও করে নিলাম। মিশাদকে ফারজানার বিষয়টা খুলে বললাম এবং ভিডিওটাও দেখালাম। মিশাদ অনেক মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে আবারও বলল, ভাই রে ভাই, বেডি তো দেখি একেবারে খাটাস মার্কা। আমি 100% শিওর যে এর চরিত্রে বেশ ভালোই বেশি জং ধরেছে। এদের লুতুপুতু দেখে বোঝাই যাচ্ছে যে এরা বিএফ জিএফ। আমি অন্যমনস্ক হয়ে বললাম, শালা ভালোই হারামি, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আয়ান চৌধুরী কেমনে যে এই বেটির পছন্দ করে রে ভাই। আমি আবারও আগের মতোই বললাম, মিশাদ বিরক্ত হয়ে বলল, কি বে, তখন থেকে হুম হুম করে যাচ্ছিস? ভাবছি। কি ভাবতেছিস? আমাদের ধারণা সত্যি হলে ওনাকে ঠকিয়ে ফারজানার কি লাভ? মানে টাইম পাস করার মানে কি? গাধি, তোর শাশুড়ি তোকে এত কিছু বলার পরেও বুঝলি না? বুঝেছি, কিন্তু কোনো চিন্তা নাই, কোনো কিন্তু নাই। এখন মালটাকে সরাতে হবে ব্যাস। আর সবাইকে তোর মতো ইনোসেন্ট ভাবিস না তো। এখন জাস্ট ভাব কি করবি। আমার মাথায় কিছু ঢুকছে না যে আমি কি করব। আমি এখন মাকেও এসব বলতে পারছি না, কারণ এসব বললে উনি আবারও ভেঙে পড়বেন। মিশাদ তখন 2 সেকেন্ডে ভেবে আমার দিকে তাকালো। আমিও ওর দিকেই তাকিয়ে আছি। তারপরে আমাকে বলল, মুখোশ টেনে ছিঁড়ে ফেলতে হবে বুঝলি। ওই বেডির আসল রূপটা তোর বর দেখতে পেলেই কাজ হবে। আমি বুকটা মোচড় দিয়ে উঠল। অপলক দৃষ্টিতে মেঝেতে তাকিয়ে রইলাম। মিশাদ বিরক্ত হয়ে বলল, আবার কি হইল তোর? আমি চিন্তিত কণ্ঠে বললাম, না মানে উনি সহ্য করতে পারবে না। এতদিনে যা বুঝলাম উনি ফারজানাকে অনেক ভালোবাসে, আর ওনার ভালোবাসাটা সত্যি। উনি মেনে নিতে পারবে কি? সত্যিটা জানতে পারলে উনি অনেক কষ্ট পাবে রে। হোয়াট? চেঁচাস না তো হিমেল, মেজাজ এমনিতেই খারাপ আছে। না, ওয়েট ওয়েট, তুই আমাকে বোঝা ভাই। ওই 12 বাতারি বেরির জন্য তুই তোর বোরে মানে নিস নাই? আমি তো ভাবলাম যে এবার অবশেষে ওই 12 বাতারিকে তুই চিনতে পারছস। আয়ান রেগে টেবিলে থাবা মেরে বলল, হিমেল খবরদার, তোকে অনেকবার বলেছি যে ফারজানাকে নিয়ে একটা বাজে কথা বলবি না। শুধু শুধু তুই কেন ওকে নিয়ে এত বাজে বকিস বলতো? হিমেল এবার একটু গম্ভীর কণ্ঠে বলল, আমি কোনো বাজে কথা বলি না, বুঝছিস? তুই মানুষ চিনতে ভুল করছিস। তুই তো চোখ বন্ধ করে ওই ফালতু বেরিরে বিশ্বাস করিস। আমি তোর সেই প্রথম থেকেই বলি যে বেরির চরিত্রে সমস্যা আছে। আমার কথা তো এক কান দিয়ে ঢুকায় অন্য কান দিয়ে বের করস। তোর বাপ মাও এক কথাই বললো, তাও তোর এগুলো বাজে কথা মনে হয়। সত্য কখনো ঢাকা থাকে না। যেদিন সত্যিটা জানবি
সেদিন এই হিমেলের পায়ের ধুলা নিস। এটা বলে হিমেল রেগেমেগে আয়নের কেবিন থেকে বেরিয়ে পড়ল। হিমেল আয়নের অফিস থেকে বেরিয়ে আয়নের মা রাবেয়া বেগমকে ফোন করলো। হ্যাঁ হিমেল বাবা, কেমন আছো? কেমন আর থাকবো আন্টি, আপনার ছেলের কর্মকাণ্ডে তো আমার নিজেরই কচু গাছে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করতে ইচ্ছে করছে। রাবেয়া বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওর সাথে দেখা করে? জি আন্টি। তোমাকে কে খাবার দিল বাবা? খবর তো হাওয়ার থেকেও দ্রুত গতিতে চলে আনছি। আচ্ছা আন্টি, শুনলাম ভাবি নাকি সব জেনে শুনেই আয়ানকে বিয়ে করেছে। হ্যাঁ রে, আদ্রিকাকে সব বিয়ের আগেই বলেছিলাম। আন্টি একটা কথা, আসলে আমি একটু ভাবির সাথে দেখা করতে চাই। অবশ্যই, কালকেই না হয় বাড়িতে এসো। এমনিতেও স্বাভাবিকভাবে বিয়েটা করে তোমাদের পুরো বন্ধু মহলকেই বাড়িতে আনতাম। না আন্টি, বাড়িতে যাব না, আয়ান জেনে যাবে। আমাকে একটু ভাবির নাম্বারটা দিয়ে দিয়েন আর ভাবিকে আমার কথা বলিয়েন। আচ্ছা বাবা, তোমার যেটা ইচ্ছে। দুপুরের খাওয়া শেষে মিশাত আর আমি বারান্দাতে বসে আছি। গুনে গুনে ২৬ মিনিট ৩৪ সেকেন্ড মিশাত আমাকে ওর সামনে বসিয়ে রেখেছে, তাও আবার কোনো কারণ ছাড়া। আমি আর সহ্য করতে না পেরে বলে উঠলাম, তোর প্রবলেমটা কি বলতো মিশাত? সেই তখন থেকে চুপ করে আছিস, না আমাকে কথা বলতে দিচ্ছিস আর না নিজে বলছিস। আজব, এখনো চুপ করে আছিস। হাসির মতো প্যাক প্যাক করিস না তো আদ্রিকা। আমি আর কথাই বলবো না। আরো 10 মিনিট চুপ করে থাকার পর অবশেষে মহারানী মুখ খুলল। মেয়েটা একসাথে দুটো জিনিসই পেতে চায়, রাইট? এখন ফারজানা যদি ওই ছেলেটার সাথে রিলেশনে থেকে থাকে তাহলে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, কারণ ওর এই দুর্বলতাকে আমরা সুযোগ করে তুলতে পারবো। না বোন, হ্যাঁ শোন, আমি এখন যা বলবো তুই তাই করবি। কোনো কিছু আগামাথা না বুঝেই আমি মিশাতের কথায় সম্মতি দিলাম, কারণ মিশাত ছোট থেকেই আমাকে এত ভালো ভালো পরিকল্পনা দেয় যে সেই পরিকল্পনা কখনো বিফলে যায় না। মাঝে মাঝে আমি নিজেই অবাক হয়ে যাই এটা ভেবে যে এই গর্ধবের মাথায় এত ভালো ভালো প্ল্যান কেমনে আসে। মিশাত আমাকে আবার বলল, আমাদের এখন থেকে ফারজানার ওপর নজর রাখতে হবে, বুঝলি? ও কোথায় যায়, কার সাথে যায়, কি করে, আয়ান চৌধুরী ছাড়া আর কার কার সাথে দেখা করে, এই সব কিছুর খবর নিতে হবে। আর তুই মাঝে মাঝে আয়ান চৌধুরীর ফোনের ওপর নজর রাখবি, ওই ফোন থেকে আমরা আরও তথ্য পাবো, বুঝলি? বিকেলে মিটিং শেষ করে আয়ান ফাইজাকে কল করলো। হাই বেবি, কি অবস্থা? এই তো এইমাত্র মিটিং শেষ হলো। তুমি কোথায় ফারজানা? কোথায় আবার, হোস্টেলে শুয়ে আছি। আজকে আমার রুমমেট ঘুরতে গেছে। ও ও কি আয়ান, কতদিন হলো আমরা কোথাও ঘুরতে যাই না। চলো না কোথাও একটু ঘুরতে যাই। আর এমনিতেও আমাকে একটু শপিং মলে যাওয়া দরকার, কিছু কেনাকাটা আছে। ঠিক আছে, কিন্তু আমি তো তোমাকে গত সপ্তাহে 20,000 টাকার কেনাকাটা করে দিলাম, এখন আবার কিসের শপিং? ওহ বেব, তুমিও না, তুমি এ কথা বলতে পারলে? তুমি যদি আমাকে শপিংয়ে নিয়ে না যাও তাহলে আমার খুব খারাপ হয়ে যাবে। আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। আরে আজব, আমি তো না করিনি। আচ্ছা, কালকে বিকালের দিকে বের হব। ওকে বেবি, লাভ ইউ, বাই। পরের দিন সকালে আয়ান যখন বাগানে জিম করছিল সেই সময় আমি আয়ানের ঘরে গেলাম ঝাড়মোছ করতে। তখন হঠাৎ করে একটা মেসেজের টোন পেলাম। দেখলাম রিংটোনটা ওনার ফোন থেকে শোনা গেছে। ফোন তাহলে রেখে গেছে। আমি কিছুক্ষণ ভাবলাম যে ওনার ফোনে হাত দেওয়াটা কি ঠিক হবে, কিন্তু আমার মনে পড়লো যে মিশাত আমাকে ওনার ফোনের দিকেও নজর রাখতে বলেছিল। মনের সাথে এক বিরাট যুদ্ধ করে আমি ফোনটা হাতে নিলাম। দেখি যে ফোন লক করা। যেহেতু ফোনটা লক করা তাই শুধুমাত্র ওয়ালপেপারের যে নোটিফিকেশনটা এসেছে সেখান থেকে শুধু 2টা লাইন দেখলাম। সেখানে লেখা ছিল, বেবি আজকে বিকেলে আমি আসতে পারবো না তোমার সাথে দেখা করতে, আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। এটুকুই দেখা যাচ্ছিল। মেসেজটা ফারজানাই দিয়েছে। আমি তো ওনার পাসওয়ার্ড জানি না ফোনে, তাই ঢুকতে পারবো না। তবে প্রথম লাইনটা দেখেই আমি এটুকু বুঝলাম যে আজকে বিকেলে ফারজানা আসবে না, তাও আবার গুরুত্বপূর্ণ কাজের কারণে। এখন আমার প্রশ্ন হলো তার গুরুত্বপূর্ণ কাজটা কি?
সত্যিই কি কোনো কাজ নাকি অন্য কিছু? আয়ানের ঘরটা পরিষ্কার করতে করতে আমি ফারজানার বিষয়টা নিয়েই ভাবছিলাম। সেই ভাবুক মনেই সব কাজ হলে দ্রুত গতিতে আয়ানের ঘর থেকে বের হতে গিয়ে এক বড় সড়ো ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গেলাম। মাথায় বেশ ভালোই লেগেছে, মনে হচ্ছে কোনো রডের সাথে মাথায় ধাক্কা খেয়েছি। বিরক্তিতে চিৎকার দিয়ে বলতে যাচ্ছিলাম, ঘরের মধ্যে কে এত বড় পিলার আনলো রে? কিন্তু সামনের মানুষরূপী পিলারকে দেখে মুখ আপনা আপনি বন্ধ হয়ে গেল। আমার সামনে স্বয়ং আয়ান চৌধুরী দাঁড়িয়ে, তার মানে আমি ওনার বুকের সাথে ধাক্কা খেয়ে পড়েছি। শিট, উনি পিলার হয়ে দাঁড়িয়েছে, এইটা না হয় সহ্য করা যেত, কিন্তু সবচেয়ে বড় কথা ওনার গায়ে কোনো জামা কাপড় নেই, খালি গায়ে পুরো উদম এসেছেন। জিম করার ফলে ওনার শরীরটাও ঘেমে আছে। ওনাকে এভাবে দেখে আমি মেঝে থেকে ওঠার কথাও ভুলে গেছি। আয় হায়, ওনাকে তো সেই লেভেলের হট, আস্তাগফিরুল্লাহ। আমি এসব কি বলছি? উফ আদ্রিকা, ও নজর ঠিক কর, লুচু হইস না। এসব ছিমার্কা চিন্তার জন্য মনে মনে নিজেই নিজেকে 2টা থাপ্পড় মারলাম। হোয়াট দ্য হেল? ওনার কথায় হুঁশ এলো আমার, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লাম। আমার এখন ইচ্ছে করছে এক দৌড়ে এখান থেকে চলে যাই, কিন্তু মিস্টার পিলার তো দরজার সামনে দাঁড়ানো। আমি দেখলাম উনি ভুরু কুঁচকে আমাকে দেখছেন। ওনার চেহারা দেখে মনে পড়লো যে আমি যে ওনার একটু আগে পিলার বলেছি সেটা উনি শুনে ফেলেছেন। তোমাকে আমি আমার ঘরে আসতে নিষেধ করেছিলাম। কোন সাহসে তুমি আমার ঘরে এসেছো? ওনার ধমকে আমার এবার হেসকি উঠে গেল। তারপর আস্তে করে বললাম, আমি তো হ্যাঁ জানি, তুমি তো একটা কোলা ব্যাঙের জাত। বাদরের মতো লাফাও আর চামচিকার মতো আছাড় খাও, ইডিয়েট। আমার এবার বিষম লেগে যাওয়ার মতো অবস্থা। ব্যাং আর বাদর না হয় ঠিক ছিল, কিন্তু চামচিকা? আসলে আমি তো আপনার ঘর পরিষ্কার করতে এসেছিলাম, আপনি এখানে হঠাৎ করে চলে আসবেন বুঝিনি। আমাকে যেতে দিন প্লিজ। আমি কি তোমাকে ধরে বেঁধে রেখেছি? আমার এবার 230 ms বেগে দেয়ালের সাথে নিজের মাথা ঠুকতে ইচ্ছে করলো। গাধার মতো একটা কথা বলে ফেলেছি। আরে এতে আমার কি দোষ? যদি উনি এভাবে নির্লজ্জের মতো খালি গায়ে উদাম হয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকে, তাহলে আমার তো একটু নার্ভাসনেস আসতেই পারে। যতই হোক স্বয়ং স্বামী আমার, যদিও উনি তা মানে না। উনি আমাকে আবারও ইডিয়েট বলে পাশ কাটিয়ে চলে গেল ঘরে। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। দৌড়ে ঘরে এসে দরজা বন্ধ করে মিশাতকে কল করলাম। কি বেয়াদু, সাত সকালে ফোন দিয়ে ঘুমটা নষ্ট করলি আমার। চাবালির নিচে এক বাড়ি মারবো মিশাত। কটা বাজে দেখেছিস? লেডি কুম্ভকর্ণ কোথাকার। ধুর, কালকে সারা রাত জেগে কোরিয়ান ড্রামা দেখছি রে। বল কি বলবি? শোন, আমার মনে হচ্ছে আজকে আমাদের একটা সুযোগ আসবে। কিসের বোন? আমি আয়ানের ফোনে দেখা মেসেজের কথা বললাম। ঠিক আছে, বুঝলাম। এখন এমন সুযোগ বারবার আসবে না। শোন, তুই তাহলে বিকালে আগে আমার বাসার সামনে চলে আয়। ওকে। বিকেলবেলা সুন্দর করে মাস্ক পরলাম, সানগ্লাস দিলাম এবং বোরখা পরে নিলাম, কারণ আমার মেইন উদ্দেশ্য নিজেকে লুকাতে হবে, যাতে কোনোভাবে কেউ চিনতে না পারে। মিশাতের বাড়ি গিয়ে দেখলাম বেডিও একই কাজ করেছে। মাস্ক পরেছে, বোরখা পরেছে, সানগ্লাসে পরেছে। ছোট থেকেই আমাদের দুজনের কাজ আর চিন্তার এমন মিল হয়। একটু মুচকি হেসে আমরা দুজনে গাড়িতে উঠে পড়লাম। গন্তব্য ফারজানার বাড়ির সামনে। আয়ান অফিসে ক্লায়েন্টদের ফাইল চেক করছিল। একটু পর তার অ্যাসিস্ট্যান্ট নিলয় আসলো। স্যার আসবো? হ্যাঁ নিলয়, এসো। কি হয়েছে? স্যার অ্যাকচুয়ালি আমার আজকে ছুটি লাগবে, শরীরটা ভালো লাগছে না। সে কি, কোনো আর্জেন্ট বা এমার্জেন্সি নাকি? না স্যার, এমনি ভালো লাগছে না, বাড়িতে যেতে ইচ্ছে করছে। একটু বিশ্রাম নিতে পারলে ভালো হতো, এভাবে কাজ করতে কষ্ট হচ্ছে স্যার। ঠিক আছে যাও, কালকে একটু তাড়াতাড়ি এসো তাহলে। ধন্যবাদ স্যার। ফারজানার বাড়ির সামনে এসে আমি আর মিশাত টং হয়ে দাঁড়িয়ে আছি। আমার মাথায় শুধু একটাই চিন্তা, ও কি বের হয়েছে বাড়ি থেকে? আমার মনে হয় না এখনো বের হয়েছে, কারণ বিকেল 4টা পর্যন্ত ও হোস্টেলেই থাকে। এখন 4টা 14 বাজে। আরও কিছুক্ষণ অপেক্ষা করি।
এসব ভাবতে ভাবতেই হঠাৎ করে ফারজানা বাড়ির গেট থেকে বের হলো। আমি আর মিশাত লুকিয়ে পড়লাম। দেখলাম ফারজানা দাঁড়িয়ে আছে, আমার ধারণা কারো জন্য অপেক্ষা করছে। তখনই একটা কালো কালারের বড় গাড়ি ফারজানার সামনে আসলো। গাড়িটার গ্লাসের ওপর একটা প্রজাপতির স্টিকার দেওয়া। ফারজানা মুচকি হেসে গাড়িতে উঠলো